তো আমাদের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক যাচ্ছে আমি মনে করি। সেই দিক থেকে আমেরিকার সাথে যে সামরিক সহায়তা বা সামরিক প্রশিক্ষণ নেওয়া, এটা শুধু এখনকার সময় না, তাই অনেক আগ থেকেই হয়ে আসছে। এই যেমন অপারেশন সি অ্যাঞ্জেলস নাকি একটা আসে, আমাদের ওই যে সামরিক বাহিনীকে অনেক ট্রেনিং দিয়ে গেছে ওই 91 সালে যখন বড় একটা কি হয়েছিল। সেক্ষেত্রে মানে আমি জানতে চাইলাম যে এই জিওপলিটিক্যালি আসলে কি হচ্ছে, আপনি এই 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 অ্যানালাইসিসটা কি করতে পারেন? স্বাভাবিক বাংলাদেশের সক্ষমতা অর্জন করা উচিত সামরিক দিক থেকে, মানে নিজের সেফ থাকার জন্য, অন্য দেশকে আক্রমণ করা না, নিজেকে সেফ রাখার জন্য আমাদের সক্ষমতা অর্জন করা উচিত। সেজন্য যতটুকু করা দরকার বাংলাদেশ গভর্নমেন্ট আশা করি সেটা করবে। এবং আপনারা জানেন যে কদিন আগে এয়ার চিফ ভ্রমণ করে আসলেন, ভিজিট করে আসলেন পাকিস্তানের যে এয়ার ফাইটার, যেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যেটা খুব ভালো কাজ, মানে চায়নার সাথে মিলে যেটা বানায়, হ্যাঁ, এটা কেনার জন্য বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা চুক্তিতে যাচ্ছে বা চুক্তি হয়েছে। তাই মনে করি এই ধরনের হওয়া উচিত, আমাদের সেফ থাকার জন্য করা উচিত। সিফাত, এই যে আলোচনাটি করলাম যে কিছুটা প্রকাশ্যে আসছে যুক্তরাষ্ট্রের তৎপরতা, হ্যাঁ, এখন এটা নিয়ে আলোচনা থাকবেই যে আমরা ভারতের তৎপরতা পছন্দ করলাম না, 17 বছর পরে হলেও আমরা আন্দোলন করতাম, বাইরের অন্য কোনো দেশের তৎপরতাকে আমাদের ভালো লাগবে কিনা? একটা কথা হচ্ছে আসলে এটা একটা বলতে গেলে একটা ইন্ডিয়ান একটা কাইন্ড অফ ন্যারেটিভ, হ্যাঁ, যে ধরেন দিল্লির ন্যারেটিভ আর কি। আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করতে চান, বাংলাদেশের অ্যাজ কান্ট্রি আকারে, এখন ধরেন সে তুরস্ক একটা ইউরোপীয় রাষ্ট্র, তার সাথে তার মনে হলো যে আমার কিছু জায়গায় দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিছু সম্পর্ক থাকতে পারে, করতে গেল। তারপর ধরেন সে চিন্তা করলো যে আমার ইউএসের সাথে কিছু দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক কিংবা এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইভেন এক্সচেঞ্জ প্রোগ্রামও, অথবা ধরেন আপনার ইউরোপের অন্য কোনো কান্ট্রি বা এশিয়া মহাদেশের অন্য কোনো একটা কান্ট্রি, তখনই দেখবেন সাথে সাথে এটাকে সন্দেহের চোখে দেখা শুরু করবে কিছু দিল্লির আউটলেট। তাদের কাছে এটা খুব ঢাকায় থাকে, অফকোর্স তারা ঢাকায় থাকে, বাইরেও থাকে। ঢাকা বাইরের লোকজন উস্কায়, হয়তো ঢাকার লোকজন একটু বেশি চেঁচামেচি করে আর কি। তাদের কিন্তু দিল্লি নিয়ে কোনো সমস্যা নাই। দিল্লির সাথে ইফ ইউ হ্যাভ বাণিজ্যিক রিলেশন, ইফ ইউ হ্যাভ সামরিক রিলেশন, ইফ ইউ হ্যাভ এনি আদার রিলেশনস, এইগুলো তাদেরকে বদার করে না। কিন্তু অন্য কোনো দেশের সাথে, এখন ভাই আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তখন সাম্রাজ্যবাদ হয়ে যায়। হ্যাঁ, তখন সাম্রাজ্যবাদ। আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তো আমি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে তো আমি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্তগুলো নিতে পারি যে আমি কোন দেশের সাথে আমি কতটুকু এঙ্গেজ হব, স্বার্থটা কি হবে। আপনার যুদ্ধে আমি সাহায্য করেছিলাম না, আমি শেষ করি যুদ্ধে, হ্যাঁ, যুদ্ধে সাহায্য তো এরকম অনেকেই করছে, ধরেন ইন্ডিয়া না শুধু, ধরেন বিভিন্ন পৃথিবীর বহু দেশে এরকম স্টোরি আছে না, এটা তো আমরা স্বীকার করি। হ্যাঁ, আপনি এখন এই যে জাস্ট যুদ্ধে সাহায্য করছেন, এটার বলে যদি এখন আপনি বলেন যে না আমি শুধুমাত্র আমার সাথে বাণিজ্য করতে হবে, শুধুমাত্র আমার সাথেই ট্রেড করতে হবে, না কেন আমি আপনার সাথে শুধুমাত্র, এটা তো এটাই তো দিল্লি ন্যারেটিভ যে উই গেভ বার্থ টু বাংলাদেশ। এখানে আমি একটা ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ ছিল দীর্ঘদিন, প্রায় অনেক দিন, কিন্তু এখন ভিয়েতনামের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। পৃথিবীর সব দেশই তো এরকম, এবং ভিয়েতনামে কম ট্যারিফ আরোপ করছে। না, পৃথিবীর সব দেশই তো এরকম। পৃথিবীর সব দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো তো এভাবে নিতে হয় যে আমাদের স্বার্থ কি, তোমাদের স্বার্থ কি, এটা যদি আমার সাথে মিলে, আমাদের স্বার্থের কোয়েশ্চেন এবং দাবির কোয়েশ্চেন মিললে, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো। কিন্তু একমাত্র বাংলাদেশ যেখানে আমাদের স্বার্থের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় অন্য কে কি বললো, ও সাম্রাজ্যবাদী শক্তি কিনা, ওর আমাদের কথা হচ্ছে যখনই আপনার একটা লাইন ক্রস করবে, আমার তোকে বুঝতে হবে, সে যদি ইউএসএ যদি তার লাইন ক্রস করে, সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানবো, কারণ আমরা তো বাংলাদেশকে আমাদের মতো স্বাধীন করে দেখতে চাই। এবং সেটা শুধু দিল্লির প্রশ্নে না, সেটা ইউএসের প্রশ্নেও, সেটা রাশিয়ার প্রশ্নেও। আমি মাঝে মাঝে একটা স্লোগান দিয়ে থাকি যে দিল্লি থেকে আজাদি, পিন্ডি থেকে আজাদি, হ্যাঁ, মার্কিন থেকে আজাদি, মস্কো থেকে আজাদি। আমি যখন একটা সুন্দর একটা দেশ, মানে যেটা ন্যাশনাল ইন্টারেস্ট বেস গড়ে তুলবো, সেটা তো এক হিসাব। কিন্তু এখন ন্যাশনাল ইন্টারেস্ট বেস যখন দেশ গড়ে তুলবো, তখন তো অফকোর্স আমাকে অন্য অনেক দেশের সাথে আমার সম্পর্ক উন্নয়ন করতে হবে। সম্পর্ক উন্নয়ন করলে তো সমস্যা নেই, কিন্তু আমি যেই ইন্ডিয়ার বাইরে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাই, তখন আমার ইন্টারেস্ট কি এটা নিয়ে কোয়েশ্চেন ওঠে না, উঠে হচ্ছে যে ও মুখ কি বললো, আমরা কি তাহলে ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছি কিনা, আমরা কি সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়ে যাচ্ছি কিনা, এই ধরনের ন্যারেটিভ কিন্তু চলতে থাকে। তো ফলে আপনি যে প্রশ্নটি করেছেন, এবং আজকে ইউএস এর রাষ্ট্রদূত একটা বিষয় ক্লিয়ার করেছে যে নির্বাচনে তারা কারো কোনো পক্ষ নিচ্ছে না। শুনেন, ইউএস যখন প্রথমে বার দিল, অর্থাৎ রেস্ট্রিকশন আরোপ করলো কিছু কর্মকর্তার উপর, র্যাব কর্মকর্তার উপরে, তখন অনেকে মনে করছিল বাংলাদেশে যে হ্যাঁ বোধহয়, এটাতে বোধহয় কাজ টাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ডেমোক্রেসি বোধহয় ফেরত আসবে।
এরপর ইউএসএ চুপ হয়ে গেছিল। এরপর 24-এর অভ্যুত্থানটা কে করলো? বাংলাদেশের জনগণ। তারা দেখলো যে ওইসব রেস্ট্রিকশনের কোনো কাজ হবে না, আমারই রাস্তায় নামতে হবে, আমারই রক্ত দিতে হবে। সো বাংলাদেশের জনগণ কোনো ইউএসএ, রাশিয়া, চায়না এগুলোর দিকে দেখে বাংলাদেশের জনগণ মাঠে নামে নাই। সে মাঠে নামছে, দেখলো যে শেখ হাসিনা স্বৈরাচার, সে এর রাজাকার বলতেছে, সে আমার ছেলেরে মারতেছে, সে আমার বাইরে মারতেছে, সে আমার বোনেরে মারতেছে। বাংলাদেশের জনগণ এই চিন্তা থেকে রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, শেখ হাসিনাকে উৎখাত করেছে। সুতরাং এখন তাদেরকে নতুন করে আলু পোড়া বুঝাইতে গেলে তো হবে না যে ইউএসএ আপনাদেরকে এটা করবে, এটা করবে।